আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণী ভূগোল অনলাইন ক্লাসে প্রিয় ছাত্র এবং ছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ভূগোলে যে টপিকটি পড়ব সেটা হচ্ছে বাণিজ্য বা ট্রেড। এটি সমসাময়িক সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের জন্য, এবং ভূগোলেরও খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে আসলে জেনে নিই বাণিজ্য বা ট্রেড কি। আসলে পৃথিবীর কোনো দেশই তার প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তা উৎপাদন করতে স্বয়ংসম্পূর্ণ নয়। এক এক দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ু, মাটি, এই সব কিছুর উপর নির্ভর করে সে দেশের উৎপাদন ব্যবস্থা। পৃথিবীর প্রত্যেকটি দেশই এক একটা ভৌগোলিক অবস্থানে অবস্থিত, ফলে সব দেশের জলবায়ু, মাটি, ভৌগোলিক অবস্থান একরকম নয়, ফলে সেখানকার উৎপাদন ব্যবস্থার মধ্যেও তারতম্য লক্ষ্য করা যায়, যার ফলে এই বাণিজ্যের উৎপত্তি হয়ে থাকে। তো আসলে দেখে নেওয়া যাক বাণিজ্য বলতে কি বুঝি আমরা। বাণিজ্য বলতে বোঝায় উদ্বৃত্ত অঞ্চল ও ঘাটতি অঞ্চলের মধ্যে যে পণ্যের বিনিময় ঘটে তাকেই বাণিজ্য বলে। অর্থাৎ এক দেশ একটা জিনিসে স্বয়ংসম্পূর্ণ হলে অন্য জিনিস তাকে অন্য একটি উপাদান তাকে অন্য দেশ থেকে আমদানি করতে হয়, এবং তার যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় সেটা সে রপ্তানি করে। এই যে আমদানি এবং রপ্তানির যে প্রক্রিয়া, এটাই হচ্ছে বাণিজ্য। আচ্ছা, এখন এই বাণিজ্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য বলতে বোঝায় একটি দেশের অভ্যন্তরে নিজের ভিতরে যে দ্রব্যের আদান প্রদান হয়ে থাকে তাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। যদি আমরা বাংলাদেশের কথা ধরি, বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম থেকে ঢাকায় যে পণ্য আদান প্রদান হয়ে থাকবে তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চল বা একটি দেশের সাথে আরেকটি দেশের যখন বাণিজ্য প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। যেমন আমাদের দেশ থেকে যদি গার্মেন্টসের বিভিন্ন পণ্য, তারপরে তোমার পাটজাত পণ্য রপ্তানি করা হয় অন্য দেশে, তখন সেটা হয়ে যাবে আন্তর্জাতিক বাণিজ্য। আমরা আবার অন্য দেশ থেকে আমরা যখন শিল্পের কাঁচামাল, কৃষির কাঁচামাল এগুলো আমদানি করে থাকি, তখনও সেটা আন্তর্জাতিক বাণিজ্যের পর্যায়ে পড়ে যাবে। তো আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদন করার জন্য কতগুলো সংগঠন রয়েছে। সেই সংগঠনগুলো হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আসিয়ান, সাফটা, G8। এগুলো হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের কতগুলো সংগঠন, এবং এরকম আরো অনেকগুলো রয়েছে, তবে এগুলো হচ্ছে সবচেয়ে প্রধান। এখন দেখে নেওয়া যাক যে আন্তর্জাতিক বাণিজ্যগুলো সম্পাদন বাণিজ্যের কতগুলো নিয়ামক রয়েছে, সংগঠনের কতগুলো নিয়ামক রয়েছে। নিয়ামকগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। আন্তর্জাতিক বাণিজ্যের প্রাকৃতিক নিয়ামকগুলোর মধ্যে প্রথমে রয়েছে তোমার ভৌগোলিক অবস্থান। তো ভৌগোলিক অবস্থানের উপরে একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে থাকে সে দেশটি কি পরিমাণ ভৌগোলিক অবস্থানে অবস্থিত। যেমন জাপান এবং যুক্তরাজ্য দ্বৈপ অবস্থানের কারণে ভারত এবং ইতালি, মালয়েশিয়া উপদ্বীপীয় অবস্থানের প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যে উন্নতি লাভ করেছে। আবার দেখা যাচ্ছে যে তোমার ভুটান, নেপাল, আফগানিস্তান মহাদেশীয় অবস্থানের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে লাভবান হয়। এছাড়া রয়েছে প্রাকৃতিক সম্পদের অসম বন্টন, ভূতাত্ত্বিক গঠন, ভূমির বন্ধুরতা, মাটি, জলবায়ু প্রভৃতির কারণে এই প্রাকৃতিক সম্পদসমূহের একটি অসম বন্টন পরিলক্ষিত হয় বিভিন্ন দেশের মধ্যে। এর ফলেও আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলে থাকে। তারপর হচ্ছে তোমার অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে তোমার অর্থনৈতিক ব্যবস্থার তারতম্য। বিভিন্ন দেশের অর্থনীতি বিভিন্নভাবে গড়ে ওঠে। কোনো কোনো দেশ কৃষি নির্ভর, কোনো দেশ রয়েছে আবার শিল্প নির্ভর। যে দেশ কৃষি নির্ভর সেই দেশ অন্য দেশ থেকে কৃষির তোমার কাঁচামাল আমদানি করে থাকে। আবার যে দেশ শিল্প নির্ভর তারা শিল্পজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে এবং অন্যান্য জিনিস, তাদের প্রয়োজনীয় জিনিস আমদানি করে থাকে। এরপর হচ্ছে তোমার অর্থনৈতিক উত্তরণের ধাপ। অর্থনৈতিক বিকাশের ধাপে দেশগুলো কখনো
কখনো কৃষি নির্ভর, কখনো শিল্প নির্ভর হয়ে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার দেশি বিদেশি মূলধনের বিনিয়োগের ব্যাপকতা। দেশি বিদেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি যে বিনিয়োগগুলো অনুন্নত দেশগুলোতে রয়েছে, এটা আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব ফেলে থাকে। তারপর হচ্ছে তোমার জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতার পার্থক্য। যে কোনো দেশের মাথাপিছু আয় তার আয়ের সাথে জীবনযাত্রার মান ও ক্রয় ক্ষমতা নির্ভর করে যে কোনো দেশের। তো দেখা যাচ্ছে যে যাদের পরিবর্তনের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের গতি নির্ভর করে, আয় বৃদ্ধি পেলে চাহিদা ও বিনিয়োগ বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে তোমার সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রথম যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে জনসংখ্যার অসম বন্টন। জনসংখ্যার বন্টনের কারণেও আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলে থাকে। যেমন আন্তর্জাতিক অর্থনৈতিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কারণে বিভিন্ন অংশে জনসংখ্যার অসম বন্টন দেখা যায়। সেই সাথে সাথে এদের মৌলিক ও চাহিদার পার্থক্য দেখা যায়। তারপরে হচ্ছে তোমার জনসংখ্যার আকার। জনসংখ্যার আকারও একটি দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলে থাকে। দেখো বাংলাদেশে ধান উৎপাদনে অনেক বিশ্বের একটি প্রথম সারির দেশ। যদিও বাংলাদেশে প্রচুর ধান উৎপন্ন হয়, কিন্তু বাংলাদেশ এই ধান রপ্তানি করতে পারে না তার দেশের জনসংখ্যার অতিরিক্ত হওয়ার কারণে। কিন্তু থাইল্যান্ড জনসংখ্যার পরিমাণগতভাবে কম কিন্তু উৎপাদন বেশি, তাই থাইল্যান্ড ধান রপ্তানি করে থাকে। নেক্সট হচ্ছে তোমার সাংস্কৃতিক সম্পদের অসম বিন্যাস। সাংস্কৃতিক সম্পদের ক্ষেত্রে অসমতা লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্র্যান্ডের জিনিস যেমন সুইজারল্যান্ডের ঘড়ি, বাংলাদেশের নকশি কাঁথা, জামদানি, এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটা অসম বিন্যাসে তৈরি করে। পরিবহন ব্যবস্থার উন্নতি। পরিবহন ব্যবস্থার উন্নতি ছাড়া বাণিজ্য কখনোই সুসম্পন্ন হবে না। পরিবহন ব্যবস্থা যদি যে দেশে ভালো হয়ে থাকে সে দেশে আন্তর্জাতিক বাণিজ্য পরিধি লাভ করে থাকে। তারপর হচ্ছে তোমার রাজনৈতিক নিয়ামক। রাজনৈতিক নিয়ামক হচ্ছে তোমার একটি দেশের সরকারের বাণিজ্য নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপরও এই আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে থাকে। তো এই হলো আজকের আমাদের বাণিজ্যের যে ধারণা দিলাম তোমাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যের। তো আজ এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।